নমস্কার প্রিয় দর্শক, আমার এই পর্বের প্রতিবেদনের থাম্বনেল দেখে আপনাদের মনে হতে পারে যে একই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকদিন ধরে যে ধরনের চর্চা চলছে মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, তাতে করে একটা একঘেয়েমিপনা হয়ে যাচ্ছে। আপনাদের মনে হতে পারে কেন আমি আবার এই বিষয়টাকে আলোচনার জন্য নির্বাচন করলাম। যদি এটাকে ভেবে থাকেন তাহলে তিনি ঠিক ভাবছেন না। সেই কারণেই বলবো, আমি আজকে এই বিষয়টার পেছনে মুখ্যমন্ত্রী দ্বারা যে ঘটনাটি ঘটিয়েছে সেই ঘটনার পেছনের যে রহস্যটা, সেই রহস্যটা উদ্ঘাটন করবার চেষ্টা করব আপনাদের কাছে। আবেদন থাকবে প্রতিবেদনটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন এবং আপনাদের মতামত নিশ্চিতভাবে প্রকাশ করবেন। আর যদি মনে হয় এই প্রতিবেদনটি হচ্ছে বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে শেয়ার করবেন। আর যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন, এই প্রত্যাশা রেখেই প্রতিবেদনের মূল পর্বে প্রবেশ করি। এখন দেখুন, যে ঘটনাটি ঘটিয়েছে আমাদের প্রত্যেকেরই জানা। সেটা হচ্ছে ইডির অফিসাররা তদন্ত করছিল। তদন্ত চলাকালীন আইপ্যাকের অফিস, অর্থাৎ প্রতীকজনের অফিস এবং প্রতীকজনের বাড়িতে ইডি অফিসাররা যখন হানা দেয়, তদন্ত চলাকালীন তার কাগজপত্র যখন খতিয়ে দেখে, তখন সেখানে পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এবং এটা বলা হচ্ছে মুখ্যমন্ত্রী অন্যায় কাজ করেছেন, বেআইনি কাজ করেছেন বা অসাংবিধানিক কাজ করেছেন। আচ্ছা, এই বিষয়টা কি মুখ্যমন্ত্রী জানতেন না, বা তৃণমূল নেত্রী জানতেন না? তিনি তো একজন আইনজীবীও বটে, আবার তিনি বলেন। তাহলে নিশ্চিতভাবে তিনি জানতেন যে কাজটি তিনি করতে চলেছেন সে কাজটি অসাংবিধানিক বা আইন বহির্ভূত কাজ। এবং তিনি এটাও জানতেন যে সেখানে যখন একটি তদন্তকারী সংস্থা তদন্ত করে, সেখানে বাইরের লোকের, তদন্তকারী অফিসাররা ছাড়া বা সেই ঘরের মধ্যে যারা থাকে তাদের যেমন বেরোনো নিষেধ, বাইরের লোকের ভেতরে ঢোকা নিষেধ প্রায়। শুধুমাত্র তদন্তকারী অফিসাররা বেরোবা বা ঢোকার সুযোগটা পেয়ে থাকেন বলেই জানা যায়। তাহলে কেন সেখানে মুখ্যমন্ত্রী ঢুকলেন এবং কাগজপত্র ছিনিয়ে নিয়ে চলে এলেন? এখানে দুটো বিষয়, একটা হচ্ছে মুখ্যমন্ত্রী অসাংবিধানিক, বেআইনি বা নিয়ম বহির্ভূত কাজ করেছেন, এটা নিয়ে চর্চা হচ্ছে। আর একটা হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি গোপন বোঝাপড়া থাকতে পারে, সেই বিষয়টাকে নিয়েই জোর চর্চা চলছে। আসলে কি বিষয়টার পেছনে কি এই দুটোই কারণ, নাকি আরো একটি কারণ আছে যেটা বড় কারণ? সেই বিষয়টা কি চর্চা করবার জন্য আমার এই পর্বের প্রতিবেদন। এখন দেখুন, মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে জানতেন এটা অসাংবিধানিক বা বেআইনি, তাহলে কেন করলেন? এই কারণেই করলেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী যে কাজগুলো করেন বা যে কথাগুলো বলেন, যেটাকে নিয়ে জোর চর্চা হয়, একটা আলোচনার বা সমালোচনার ঝড় বয়ে চলে, মুখ্যমন্ত্রী সে কথাগুলো কি এমনি বলেন? কিছুদিন আগে মুখ্যমন্ত্রী হচ্ছে বলেছিলেন না যে বেকার যুব সমাজ যারা রয়েছে, শিক্ষিত বেকার যুব সমাজ, ঘুগনি তৈরি করবার কথা, চা তৈরি করবার কথা, কাশফুলের বালিশ তৈরি করবার কথা, এসব কথা বলেছেন। এসব কথা কি এমনি বলেছেন? না, এমনি বলেননি। মুখ্যমন্ত্রী জানতেন তিনি একটা কথা বলা মানে সেই কথাটা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা হবে। জোর চর্চা হলে তৃণমূল নেত্রীর কি সুবিধা? তৃণমূল, হয়তো আমরা ভাবছি তৃণমূল নেত্রীর ভাবমূর্তিতে খানিকটা আঘাতপ্রাপ্ত হতে পারে, কিন্তু এতেও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং তার দলের একটা বড় সুবিধা বা বড় ফয়দা রয়েছে এর পেছনে। কি ফয়দা রয়েছে? এর পেছনে বড় ফয়দা বা বড় সুবিধাটা হচ্ছে, মুখ্যমন্ত্রীর সুবিধা সব থেকে বেশি বা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সব থেকে বেশি সুবিধা এইটাই যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে যে সীমাহীন দুর্নীতির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের উপরতলা থেকে একদম নিচতলা পর্যন্ত প্রায় সমস্ত অংশের, সমস্ত স্তরের নেতা কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দুর্নীতি থেকে কোনো কারণেই তৃণমূল কংগ্রেস আর বেরোতে পারছে না। শুধু দুর্নীতি নয়, তৃণমূল কংগ্রেসের একাধিক স্তরের নেতা কর্মীদের দ্বারা আমাদের পশ্চিমবঙ্গের নারীরা ধারাবাহিকভাবে ধর্ষণের শিকার হচ্ছে, এই অভিযোগও তৃণমূলের উপরে উঠে আসছে। এরকম একটা সময় দাঁড়িয়ে যখন মানুষ শোষিত, বঞ্চিত, নিপীড়িত, ক্ষতিগ্রস্ত, সেই সময় মানুষ তৃণমূলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। এবং তৃণমূল কংগ্রেস 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে একটি বড় বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে, এটা তৃণমূল কংগ্রেস বিলক্ষণ বুঝতে পারছে। কারণ তৃণমূল কংগ্রেসের হৃৎপিণ্ড হিসেবে যে ধরে নেওয়া হয় যে সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট স্রোতের মতো তৃণমূল কংগ্রেসের পাশ থেকে ভেঙে বেরিয়ে আসছে। এবং দুর্নীতির কারণে রাজ্যের যুব সমাজ, রাজ্যের মহিলা সমাজ থেকে শুরু করে শ্রমিক, কৃষক, সমস্ত অংশের মানুষ তারা
সংকটে জর্জরিত, তাদের মাথায় এক সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ উঠেছে মানে তৃণমূল কংগ্রেসের প্রতি। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস 2026-এ এক বড় বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে। তৃণমূল কংগ্রেস বিলক্ষণ বুঝতে পারছে। সেই সঙ্গে বিজেপি, ওই যে সেটিং তত্ত্বের কথা বলা হয়েছে, বিজেপিও বুঝতে পারছে বিজেপিরও সামনে বড় বিপদ, রাজনৈতিক বিপদ। তারাও রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ছে। এই দেউলিয়াপনা থেকে খানিকটা কাটিয়ে ওঠার জন্য এই ধরনের একটি ঘটনা ঘটানো হলো। এখন দেউলিয়া কেন হচ্ছে? শাসকের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, মানুষ শোষণের শিকার, বঞ্চনার শিকার, তৃণমূলের উপর থেকে মানুষ সরে আসছে। তৃণমূল হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচনে একটা বড় সমস্যার মধ্যে পড়তে চলেছে, রাজনৈতিকভাবে দুর্বল হতে চলেছে। এটা বিজেপিও বুঝতে পারছে। আর বিজেপির ভয় তো সেখানেই, তৃণমূল কংগ্রেস যদি বিপদে পড়ে, তৃণমূল কংগ্রেসের থেকে বেশি ক্ষতি হবে বিজেপির, রাজনৈতিক ক্ষতি, এটা বিজেপি বুঝতে পারছে। সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটিয়ে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। না হলে কেন 2020 সালের যে এই যে মামলাটি, কয়লা কেলেঙ্কারি যে মামলা 2020 সালে, এবং তখনও ছিল 2021-এর বিধানসভা নির্বাচনের আগে এই মামলাকে নিয়ে নাড়াচাড়া দেওয়া হয়েছিল। আবার 2026-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের আগে আবার এটাকে নিয়ে নাড়াচাড়া দেওয়া। স্বাভাবিকভাবে ওটা বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিপদ মানে বিজেপির বিপদ। কেন বিজেপির বিপদ? কারণ বিজেপিকে মানুষ যে ভরসা, যে বিশ্বাসটা করেছিল, বিজেপি হয়তো যদি রাজ্যে একটু শক্তিশালী হয়, শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এবং যে ভ্রান্ত নীতি গ্রহণ করে রাজ্য পরিচালনা করছে সেই অভিযোগ, এর বিরুদ্ধে বিজেপি ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে বিজেপি তৃণমূলের প্রকৃত বিকল্প হয়ে উঠতে পারবে। এবং এই মানুষের মাথায় যে সংকটের বোঝা চাপিয়ে দেওয়া এবং ভ্রান্ত নীতি, এই নীতি পরিবর্তন করতে শাসক দলকে বাধ্য করবে। ধারাবাহিক লড়াই আন্দোলন করবে তৃণমূল কংগ্রেসকে বা রাজনৈতিক দল শাসক দলকে একটা বড় চাপে ফেলার চেষ্টা করবে। বিজেপি সে কাজটি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপির উপর থেকে মানুষের বিশ্বাস আবার তলানিতে গিয়ে ঠেকেছে। বিজেপির উপর থেকেও মানুষ সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। এবং এই যে তৃণমূল এবং বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে, এই লোকগুলো যাচ্ছে কোথায়? এই সমর্থন প্রত্যাহারকারী মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সমস্ত মানুষটা ঘরে বসে থাকছে না। তারা যে কারণে তারা ক্ষতিগ্রস্ত, যে কারণে নারীরা অসুরক্ষিত, যে কারণে গণতন্ত্র ধ্বংসের মুখে, যে কারণে শিল্প কলকারখানা নেই, বেকার সমস্যা ক্রমবর্ধমান, সেই মানুষগুলো ঘরে বসে থাকতে পারে না তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে। সেই কারণেই যখন দেখলো বামপন্থীরা তথা সিপিআইএম পার্টি এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি, যা দিয়ে সমাজের উন্নতি হতে পারে না, এবং দুর্নীতি, শাসক দল তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এবং ভ্রান্ত নীতি গ্রহণ করে যে সরকার পরিচালনা করছে, এর বিরুদ্ধে এবং সংকটাপন্ন মানুষকে সংকট মুক্তির দাবিতে রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ করে ধারাবাহিক লড়াই সংগ্রাম করে চলেছে। স্বাভাবিকভাবেই একসময় মানুষ বামপন্থী বা সিপিএম পার্টিকে খানিকটা হলেও ত্যাগ করেছিল। সেই মানুষগুলো দেখলো একমাত্র বামপন্থীরাই দুর্নীতিমুক্তভাবে দুর্নীতির বিরুদ্ধে এবং ভ্রান্ত নীতির বিরুদ্ধে, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, শিল্প কলকারখানা তৈরি এবং বেকার সমস্যা, ক্রমবর্ধমান বেকার সমস্যার সমাধান, নারীর সুরক্ষা, এসবের দাবিতে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করে চলেছে। সব থেকে বড় কথা সিপিআইএম পার্টির যে নবীন প্রজন্ম উঠে এসছে সামনের সারিতে, প্রবীণ প্রজন্ম যেমন সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করছে এবং সেই পরিকল্পনাগুলোকে মাথায় রেখে নবীন প্রজন্ম দুর্নীতিমুক্তভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছে। নারী সুরক্ষার দাবিতে দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ধারাবাহিক লড়াই করে চলেছে। সেই কারণেই রাজ্যের মানুষ তৃণমূল এবং বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহার করে শক্তিশালী করছে সিপিআইএম পার্টিকে। অর্থাৎ মানুষ যে ক্ষোভ তার মস্তিষ্কের মধ্যে রয়েছে, দুর্নীতির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা যাতে মানুষের মস্তিষ্ক থেকে সরে যায়, মানুষ যদি যাতে করে এই দুর্নীতির কারণে যে ক্ষতিগ্রস্ত, কি কারণে মানুষ শোষণের শিকার, কেন মানুষ সংকটের মধ্যে ডুবে রয়েছে, এইটা যাতে মানুষের মাথা থেকে সরিয়ে দেওয়া যায়, সেই কারণেই প্রথম দিকে তৈরি হয়েছিল এসআইআরকে কেন্দ্র করে বিজেপির একটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি, মানুষে মানুষে বিভেদ তৈরি করে দেওয়া, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিবাদ তৈরি করে দেওয়া, এবং হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে, হিন্দুদের মধ্যে মুসলিমদের সম্পর্কে বিদ্বেষমূলক মনোভাব এবং মুসলিমদের মধ্যে হিন্দুদের সম্পর্কে বিদ্বেষমূলক মনোভাব তৈরি করে দেওয়া,
এছাড়াও হিন্দু সম্প্রদায়ের মধ্যে যেমন মতুয়া সম্প্রদায়, তাদের মধ্যে একটি বিভাজন তৈরি করে দিয়ে একটা মারামারির আকার তৈরি করে নেওয়া সম্প্রতি কিছুদিন আগে আমরা ঠাকুর বাড়িতে যেটা দেখতে পেলাম ঠাকুরনগরের। সেই কারণেই মানুষকে দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েই তৃণমূলকে একটু অক্সিজেন পাইয়ে দিয়ে, তৃণমূলের অক্সিজেন জুগিয়ে বিজেপির হারানোর শক্তি ফিরে পাওয়া। কারণ বিজেপি তৃণমূল যদি তাদের শক্তিটা ধরে রাখতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা খুব সহজে করতে পারবে। আর যদি বামপন্থীরা শক্তিশালী হয়, তাহলে পশ্চিমবঙ্গে 2011 সালের আগে বিজেপির যে অবস্থা ছিল সেই অবস্থায় চলে যাবে। কারণ ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে বামপন্থীরা কখনোই সমর্থন করে না, এবং সমর্থন করে না বলেই মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে মানব সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এটা মানুষ বুঝতে পেরেছে। যাতে মানুষের মস্তিষ্ক থেকে এক কথা বারবার মানুষের মস্তিষ্ক থেকে শাসকের দুর্নীতি, ভ্রান্ত নীতি, প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপির মেরুকরণের রাজনীতি, এটা করে মানবের পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং মানব সমাজের একটা চরম ক্ষতি হয়েছে। সেটাকে থেকে মানুষকে দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েই দেওয়ার জন্যই কিন্তু ঘুগনি তৈরি করা, চা বিক্রি করা, কাশফুলের বালিশ তৈরি করা, এইগুলো বলা মানে মানুষ এটা নিয়ে চর্চা হবে সোশ্যাল মিডিয়ায় এবং মেইনস্ট্রিম মিডিয়ায়। মানুষ ওই দুর্নীতিটা ভুলে যাবে। হিন্দু মুসলমানের ধর্মীয় মেরুকরণের বিভেদ তৈরি করে দেওয়া যদি যায়, তাহলে দুর্নীতিটা ভুলে যাবে। গোষ্ঠী কোন্দল তৈরি করা যায়, দুর্নীতিটা ভুলে যাবে। কি কারণে মানুষ ক্ষতিগ্রস্ত সেটা ভুলে যাবে। আর সবশেষে তৃণমূলকে আরেকটু অক্সিজেন পাইয়ে দেওয়ার জন্যই বিজেপির এই কর্মকাণ্ড। এবং 2020 সালের কেস এতদিন তাহলে কেন চুপ ছিল, এটা আপনাকে বুঝতে হবে। এতদিন চুপ থাকার পর 2021 সালে একবার নাড়াচাড়া হলো, 2021 সালের নির্বাচনের আগে। এতদিন পর আবার পুরনো কেস এতদিন বাদে কেন? আপনারা ভাবুন, 2020, 21, 22, 23, 24, 25 চলে গেল, 6-6টা বছর চলে গেল। 26-এ এসে সেটাকে নাড়া দেওয়া, অর্থাৎ এমন একটা জিনিস তৈরি করো যে হ্যাঁ, কেন্দ্রীয় সরকার চাইছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে। আদৌ তো তা নয়। যদি তাই হতো, তাহলে পরে ইডি রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হাতে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে কোনো কি অভিযোগে দায়ের হয়েছে সেই বিষয়ে আমার কাছে অন্তত কোনো খবর নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার হাতে রয়েছে এই স্বরাষ্ট্র দপ্তর এবং কেন্দ্রীয় বাহিনীকে গুরুত্ব না দিয়ে সেখান থেকে তদন্তকারী অফিসারদের সামনে থেকে ফাইলপত্র নিয়ে আসা, এই নিয়ে কোনো উচ্চবাচ্চা নেই। স্বাভাবিকভাবেই এখানে যেমন একটা সেটিংয়ের তত্ত্ব ফুটে উঠেছে, এবং মানুষ এতদিন ধরে যে বামপন্থীরা বলে আসছিল মানুষ বিশ্বাস করলো, সামনে দেখতে পাচ্ছিল না, এবার দেখতে পেল যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি গোপন বোঝাপড়া বা গোপন সেটিং, সেটা আরো প্রকাশ্যে বেরিয়ে এলো। একদম কঙ্কালসার চেহারাটা বেরিয়ে এলো সেটিংয়ের। অন্যদিকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা বড় পরিকল্পনা, যে দৃষ্টিটাকে ঘুরিয়ে দিলে হয়তো নির্বাচনে খানিকটা সুবিধা তারা পেতে পারে। কিন্তু সব থেকে বড় কথা মানুষ আগে দেখবে তার পেট, তারপরে দেখবে কে সরকারে এলো কি সরকার এলো না। মানুষ দেখবে যারা সরকার পরিচালনা করছে তাদের দ্বারা মানুষের পেটে আঘাত পড়লো, নাকি তাদের পেটে ক্ষুধা নিবারণ হলো। মানুষ দেখবে যে সরকার পরিচালনা করছে তার সরকার পরিচালনা করতে গিয়ে শিল্প কলকারখানা তৈরি করা এবং কর্মসংস্থান তৈরি করতে পারলো, বেকার যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলো, নাকি বেকার যুব সমাজকে আরো বেকারত্বের দিকে ঠেলে দিল, এটা দেখবে। স্বাভাবিকভাবে 2011 সালের আগে বামফ্রন্ট সরকার যে নীতি নিয়ে রাজ্য পরিচালনা করেছিল, সেখানে রাজ্যের একটা বড় অংশের মানুষের কর্মসংস্থানের একটা সুযোগ ছিল, শেষের দিকে শিল্প কলকারখানা তৈরির দিকে নজর দিয়েছিল। কিন্তু 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকার ঠিক তার বিপরীতমুখী বিপরীতভাবে চলছে। শিল্প কলকারখানা তৈরি করতে পারেনি, কর্মসংস্থান তৈরি করতে পারেনি, উল্টো দিকে নারীরা অসুরক্ষিত। শাসক দলের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, গণতন্ত্র, বসবাস উপযুক্ত গণতন্ত্রের উপরেও চরম আঘাত নিয়ে আসা হয়েছে। এই বিষয়গুলো কিন্তু মানুষ আর ভুলে থাকতে চাইছে না, কারণ পেটে খিদে। আমি যদি আপনার পেটে আঘাত করি, আপনার ইনকামের জায়গায় যদি আঘাত করি, স্বাভাবিকভাবে আপনার ইনকাম বন্ধ হলে আপনার পেটে খিদে থাকবে, আপনার পরিবার পরিজন বা সন্তান সন্ততিকে পেট ভরে আপনি খেতে অন্তত দিতে পারবেন না। পোশাক পরিচ্ছদ চিকিৎসা পরের কথা, আগে খাইয়ে বাঁচিয়ে রাখা দরকার। সেই জায়গাটায় আঘাত করেছে এই শাসক দল তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির কারণে তার বিরুদ্ধে বিজেপিও লড়াই করতে পারেনি, বিজেপিও ব্যর্থ।
স্বাভাবিকভাবেই দৃষ্টিটাকে অন্যদিকে যতই ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুক তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তারা মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরে ঘুরে আর যেতে চাইছে না, আবার সেই বামপন্থীদের দিকে ঝুঁকছে। সেই কারণেই তো বামপন্থীরা ধীরে 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 শক্তিশালী হচ্ছে। খবর যদি আপনারা নজর রাখেন একটু সোশ্যাল মিডিয়ার দিকে, দেখবেন বিভিন্ন জায়গায় হচ্ছে তৃণমূল এবং বিজেপি ছেড়ে মানুষ বামপন্থীদের দিকে যুক্ত হচ্ছে, বামপন্থীদের সঙ্গে যুক্ত হচ্ছে, লাল ঝান্ডা আবার কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়। অতি সম্প্রতি আপনারা দেখেছেন মুর্শিদাবাদের রেজিনগরে প্রায় 250টি পরিবার, আর 250 পরিবার মানে কত ভোট, সেই মানুষগুলো সমস্ত ভয় ভীতি কাটিয়ে হচ্ছে মোহাম্মদ সেলিমের উপস্থিতিতে, সিপিএম এর রাজ্য সম্পাদক, তার উপস্থিতিতেই সিপিএম এ যোগদান করছে। এইভাবে যদি চলতে থাকে 2026-এর বিধানসভা নির্বাচনে, আমি বারবার একটা কথা বলি, বিজেপি তাদের রাজনৈতিক শক্তির তলানিতে গিয়ে ঠেকেছে, রাজনৈতিক দেউলিয়া। 2026-এর নির্বাচনে বিজেপি তৃতীয় শক্তিতে রূপান্তরিত হতে যাচ্ছে, দ্বিতীয় শক্তিতে উঠে আসছে বামপন্থী তথা সিপিএম পার্টি নেতৃত্বাধীন যদি জোট হয়, সেই জোট তৃণমূল কংগ্রেসের একটি বড় বিপর্যয়। তৃণমূল কংগ্রেসের সিট অবধারিতভাবে কমতে চলেছে, 215 কথা বলছে, 150 হচ্ছে যাবে কিনা সন্দেহ আছে, এরকম একটা জায়গা কিন্তু তৈরি হতে যাচ্ছে। অতি কষ্টে হয়তো ম্যাজিক ফিগারটা জোগাড় করতে পারে। আমার আজকে এইটাই হচ্ছে আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনাদের মনে হয় প্রতিবেদনটি প্রচুর সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।